প্রাইমারির ক্ষেত্রে চিটিংবাজিটা আরো বেশি পরিমাণে হয়েছে। একটা 8 পাওয়া, 0 পাওয়া, 5 পাওয়া, 2 পাওয়া অথবা সাদা খাতা জমা দেওয়া একটা স্টুডেন্টকে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। 2011 সালের পর যতগুলো প্রাইমারিতে বসেছেন প্রত্যেকে অ্যাডমিট কার্ড নিয়ে শিক্ষা দপ্তরে পাঠিয়ে এবং মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে ভাতার আবেদন করুন। সমীক্ষা, আপনাকে মাধ্যমে স্বাগত। ধন্যবাদ। দাদা, আমরা দেখলাম এই 28 তারিখ একেবারে 32,000 প্রাইমারি যে চাকরি তাদের মেনশন ছিল, কিভাবে দেখছেন বিষয়টা? না, মেনশানিং দেখুন, ব্যাপারটা হচ্ছে যে যদি কোর্টে কোনো মামলা না আসে তাহলে সাধারণত আমরা মেনশন করতে পারি, সেটা জজ সাহেব শুনে একটা অ্যাকোমোডেট ডেট দিয়ে দেন অথবা বলেন যে পরে এসে মেনশন করতে, অথবা সেটা লিস্টে আপগ্রেড করা হয়। এক্ষেত্রে যে মেনশানিং করতে এসে একটা অব্যবস্থার মধ্যে, মানে যারা ওরা জানতো যে মেনশানিং করতে আসবে কারণ নোটিশ দিয়ে মেনশানিং করতে হয়, সেখানে এসে অসভ্যতম করা, কোর্টে এসে ধাক্কাধাক্কি করা, মেনশানিং না করতে দেওয়া, এই ধরনের যাদের অ্যাটিটিউড, তারা আদৌ এই মামলাটা যে তুলতে চায় না, এই মামলাটা যে হিয়ারিং করতে চায় না, এবং এই মামলা হিয়ারিং করলে যে অনেক সত্যি বেরিয়ে চলে আসবে, অনেক মিথ্যে কথাগুলো যেগুলো সরকার বলে গেছে, যেগুলো সরকার এতদিন ধামাচাপা দিয়ে গেছে, সেগুলো বেরিয়ে চলে আসবে, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। যার জন্যই আজকে এই ধরনের গন্ডগোল আপনি দেখতে পাচ্ছেন। আর যারা, আর একটা কথা পাশাপাশি বলি, গ্রুপ সি গ্রুপ ডি যারা এসে এই বিকাশ ভট্টাচার্যের নামে, জজ সাহেবের নামে মানে বিচারপতির নামে এবং অন্যান্য লয়ারের নামে এইভাবে উল্টোপাল্টা কথা বলে, জজ সাহেবের ছবি পা দিয়ে মারায়, জজ সাহেবের সঙ্গে বিচারপতির সঙ্গে অ্যাডভোকেটের তারা বলে যে গুরু শিষ্যের সম্পর্ক, টাকা নিয়েছে, এই ধরনের কথাবার্তা বলে, মানে তাদের কাছ থেকে এর থেকে বেশি সৌজন্য বোধ আপনি আর কি আশা করতে পারেন? একই রকম, ওরা হচ্ছে আপার প্রাইমারিতে এসেছিল আর এরা প্রাইমারি মেনশানিং, এইটা হচ্ছে এরা সবই হচ্ছে তৃণমূলী গুন্ডা। সবাই এরা চাকরি করতে আসেনি, এরা হচ্ছে ঘুষ দিয়ে, পয়সা দিয়ে অথবা সাদা খাতা জমা দিয়ে অথবা নেতামন্ত্রীকে ধরে চাকরি পেয়েছে। আজকে এদের সংসার চলছে, কালকে যদি সংসার চলে যায়, মানে জেনুইন যারা লোক তারা যদি চলে আসে, তাদের এদের অবস্থা খারাপ হয়ে যাবে। যার জন্য এদের এই ধরনের প্রতিক্রিয়া। সামনে 7 তারিখ এই যে মামলা, 32,000 মামলা, তার একেবারে মামলা শুরু হবে, কিভাবে দেখছেন বিষয়টা? একদম দুটো মামলা পাশাপাশি চলুক না। 6 তারিখ ওই মামলাটা হবে আপার প্রাইমারি, একদম ফিক্স হয়ে গেছে ডেট, আর 7 তারিখ এইটা হবে, হোক। দুটো মামলা পাশাপাশি চলুক, দুটো মামলা রাই এই মাসের মধ্যে, এই সামনের মাসের মধ্যে বেরিয়ে যাক, আমি এটাই তো চাই। এর ভবিষ্যৎ ওই 26,000-এর মতনই, এবং প্রাইমারির ভবিষ্যৎ আরো কঠিন হবে। এই শুধু 32,000 নয়, অন্যান্য স্কিমে যেগুলো ঢুকেছে, মানে অন্যান্য বারে যেগুলো ঢুকেছে সেইগুলোও কিন্তু বাদ যাবে, কারণ তার মধ্যেও চিটিংবাজি রয়েছে, বিভিন্ন মামলা হয়েছে, সেইগুলোও কিন্তু বাদ যাবে। শুধু 32,000 এই সংখ্যা থেমে থাকবে না, সংখ্যা কিন্তু আরো বাড়বে। তবে ইনিশিয়ালি এই 32,000-এর চাকরি যে রাখাটা খুবই কঠিন হয়ে যাবে, এটা বলাই বাহুল্য। একদম পরিষ্কার বুঝতে পেরে গেছে, কারণ তার মধ্যেও তো যোগ্য অযোগ্যর ব্যাপার রয়েছে, তার মধ্যেও তো ওই রেকমেন্ডেশনের ব্যাপার রয়েছে। এবং আপনাকে আর একটা কথা বলি, যে এসএসসির ক্ষেত্রে যে আপনি দেখতে পাচ্ছেন যে গ্রুপ সি গ্রুপ ডি তারা একেবারেই যেতে পারবে না, যেরকম ক্যাটাগরিক্যালি বলে দিয়েছে সুপ্রিম কোর্ট, কিন্তু টিচারদের ক্ষেত্রে 31শে ডিসেম্বর অবধি একটা যে টাইম দিয়েছে, প্রাইমারির ক্ষেত্রে সেটাও দেওয়া কঠিন হয়ে যাবে, কারণ প্রাইমারির ক্ষেত্রে চিটিংবাজিটা আরো বেশি পরিমাণে হয়েছে। এসএসসি যদি 6,500 7,000 এরকম ধরুন টেন্টেড বা ফেক ক্যান্ডিডেট থেকে থাকে, আমি বলবো এই 32,000-এর মধ্যে প্রায় 50%-এর কাছাকাছি বা প্রায় 40%, আপনি অর্ডার বেরোবে বা যখন আপনি রিপোর্ট আসবে, তখন আপনি পরিষ্কার, একদম দুধ কা দুধ পানি কা পানি, একদম পরিষ্কার হয়ে যাবে। আমরা যেটুকু জেনেছি বা আমাদের যেটুকু মামলার মাধ্যমে আমাদের কাছে যেটুকু নলেজ আছে, তাতে আমি বলবো এসএসসির থেকে এই সংখ্যাটা আরো ভয়ঙ্কর। এখানে টেন্টেডের সংখ্যাটা এসএসসির সংখ্যার প্রায় ডবলও হতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে 2016 সালের প্যানেলের মধ্যে যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি ছিলেন, তাদেরকে দেখছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ভাতা দেওয়ার কথা বলেছেন। গ্রুপ সি যারা, তারা 25,000 টাকা, এবং গ্রুপ ডি তারা 20,000 টাকা করে ভাতা পাবে। দেখুন, প্রথমত হচ্ছে মুখ্যমন্ত্রী এটা বলছেন মুখ থেকে মানবিক, আসলে এটা মানবিক ব্যাপার নয়, কারণ তারা দেখতে পাচ্ছে যে তারা গিয়ে বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন, তারা বিকাশ ভট্টাচার্যের নামে আজে বাজে কথা বলেছেন, সেখানে পুলিশ নিষ্ক্রিয় ছিল। তার পরের দিনই আবার এরা যখন বলেছে, যারা রাস্তায় বসে আছে, তারা গিয়ে যখন নবান্ন ঘেরাও, এই কালীঘাটে ওখানে গেছিল, হাজরাতে গন্ডগোল হয়েছে, তারপরে মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন। আপনাকে আমি একটা কথা বলি, এই যে পরীক্ষাটা ওরা বলছে যে অন্যরা এসে আমাদেরকে করেছে বা আমাদেরকে যে ক্যাবিনেট মিটিং এর জন্য, না, রাজ্য সরকার বলুক না, ক্যাবিনেটের গল্প সুপার নিউমারিক পোস্ট অন ইমার্জেন্সি সিচুয়েশন, এদেরকে দেখাতে হবে কি ইমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। একটা 8 পাওয়া, 0 পাওয়া, 5 পাওয়া, 2 পাওয়া অথবা সাদা খাতা জমা দেওয়া একটা স্টুডেন্টকে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। কি সুপার নিউমারিক পজিশন সৃষ্টি হয়েছিল, কি ইমার্জেন্সি হয়েছিল,
এটা কিন্তু এক্সপ্লেনেশন করতে হবে, নাহলে এরাও চাকরি করতে পারবে না। আর এসএসসিতে যাদের সুপার নিউমারিকের গল্পটা দেওয়া হয়েছে তাদের সঙ্গে এদের মিল নেই, এদের পরীক্ষাটা ছিল আলাদা, এদের পরীক্ষাটা সম্পূর্ণ আলাদা, এদের চাকরি হয়ে গেছিল, পরবর্তীকালে অন্য ক্যান্ডিডেটরা এসে চ্যালেঞ্জ করে। আর ভাতার কথাটা যদি আপনি বলেন তাহলে আমি বলবো আজকে যারা আনসাকসেসফুল ক্যান্ডিডেট, যে সংখ্যাটা প্রায় 2 লক্ষের কাছাকাছি, সবাইকে ভাতা দিক, সবাইকে ভাতা দিক, যাদেরই অ্যাডমিট কার্ড আছে তাদেরই ভাতা দিক, অল আর এন্টাইটেলড। চাকরি আছে কি নেই সেটা পরের ব্যাপার, আপনি অ্যাডমিট কার্ড আপনার কাছে আছে মানেই আপনি পরীক্ষা দিয়েছেন। তাহলে আপনার কাছে যাদের চাকরি, যাদের টেন্টেড বা সুপ্রিম কোর্ট বাতিল বলে ঘোষণা করেছে বা কোর্ট থেকে বলা হচ্ছে যে দাদা চাকরি জয়েন করতে পারবে না, গভর্নমেন্ট বলছে না আমি তাকে রেখে দেবো, মানবিক ক্ষেত্রে রেখে দেবো, তাহলে মানবিক সরকার তো সবার সরকার, মুখ্যমন্ত্রী তিনি সবার মুখ্যমন্ত্রী, সারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আমি অনুরোধ করব এসএসসি যতজন পরীক্ষা দিয়েছেন, সে যে কোনো স্ট্রিমেই হোক না কেন, গ্রুপ সি, গ্রুপ ডি বা টিচারদের জন্য, এবং প্রাইমারিরও যদি কোর্ট থেকে চাকরি চলে যায়, যতজন 2011 সালের পর যতগুলো প্রাইমারিতে বসেছেন প্রত্যেকে অ্যাডমিট কার্ড নিয়ে শিক্ষা দপ্তরে পাঠিয়ে এবং মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে ভাতার আবেদন করুন, কারণ আপনারা এন্টাইটেল। যদি না দেয় তখন আপনারা কোর্টে আসবেন। কেন তাহলে মুখ্যমন্ত্রী সবাইকে দেবেন না? মুখ্যমন্ত্রী কখনো যদি মানবিক হতে হয় সবার প্রতি মানবিক হন। অন্তত এসএসসি যতজনের চাকরি চলে গেছে, উনি তো বলছেন যারা যারা রাস্তায় বসে আছে তারা পুলিশের লাঠি কেন খাবে, তাদের প্রতি আপনি মানবিক হন। প্রত্যেককে আপনাকে দিতে হবে, না হলে জবাব আপনাকে দিতে হবে। মুখ্যমন্ত্রী তো বললাম যে উনি বলেছেন যে মামলা যত সময় না নিষ্পত্তি হচ্ছে তত সময় দেবেন, যত সময় না মামলা নিষ্পত্তি হচ্ছে তত সময় উনি দেবেন। দেখুন, মামলা যত সময় না নিষ্পত্তি হচ্ছে তত সময় উনি দেবেন। তারপরে মামলা নিষ্পত্তি হয়ে যদি ওদের চাকরি চলে যায় তখন কি হবে? এই সমস্ত কথাবার্তা বলে কোনো লাভ নেই। উনি এগুলো কেন করছেন জানেন? দেখুন, আপনাকে একটা কথা বুঝতে হবে। উনি দেখলেন 28 তারিখ হাজরায় গন্ডগোল হচ্ছে, ঠিক আছে, উনি দেখলেন যে 30 তারিখ উনি দীঘায় যাবেন, জগন্নাথ মন্দির উদ্বোধনে হচ্ছে, এখন চলছে। সারা রাজ্যে যদি এইটার একটা বাজে ইম্প্যাক্ট পড়ে তাহলে কি হবে? ওনার মানে যে স্বরূপটা, সেই স্বরূপটা বেরিয়ে চলে আসবে। ইনিশিয়াল এখন থামানোর জন্য পায়ের তলায় গদি নড়ে গেছে, ডাক্তাররাই অর্ধেক নাড়িয়ে দিয়েছে ওই সময় অভয় কাণ্ডে, বাকিটা এখন টিচাররা যদি নাড়িয়ে দিতে পারে। অনেকেই বলছে নবান্ন অভিযান হবে, অনেকেই বলছে যে মুখ্যমন্ত্রীকে দায়ী করা হবে। এখন সেই জন্য বিকাশ ভট্টাচার্য দায়ী, অন্যান্য লয়াররা দায়ী, লয়ারদের জন্য হয়েছে এইসব বলে, এবং কাছে টানার একটা প্রকল্প যে ভাতা দিলাম, ভাতার মাধ্যমে আমি তোমাদের কাছে এলাম, এই ধরনের যদি গল্প হয় তাহলে তো আপনাকে সেখানে আপনার এখানে বলার মতন কিছুই নেই বলার মতন। মুখ্যমন্ত্রীকে এই ধরনের নাটক করতে বারণ করুন, এইভাবে ভাতা দেওয়া যায় না। এটাও সুপ্রিম কোর্টে মামলা হবে, আমি আপনাকে বলছি। ভাতা যে রাজ্য সরকার মেরিটে না দিয়ে জাস্ট তাকে দেখানোর জন্য দিচ্ছে, এইটা কখনোই মেনে নেওয়া যায় না। তাই সামাজিক সুরক্ষা, তাহলে সমস্ত স্কিমে তিনি সামাজিক সুরক্ষাটা দিয়ে থাকুন। তাহলে যে 93 জনের চাকরি চলে গেছে 2022 সালের মাঝামাঝি বা 23 সালের মাঝামাঝি, যাদেরকে আপনি স্বাস্থ্য দপ্তরে বড় বড় পোস্টে ইনক্লুড করেছিলেন, তাদের মধ্যে অনেকে, তারা তো অনেকে ছেলেরা ছিলেন, মেয়েরা ছিলেন, আমার ফ্যামিলিরও একজন ছিল, আমি সেটা বলছি না, কিন্তু আমি আমার বক্তব্য হচ্ছে সেখানে তো আপনি কোনো ভাতার ব্যবস্থা করেননি। তাদের পেট কিভাবে চলবে আপনি তো সেটা দেখেননি, তাহলে সেখানে কেন দেবেন না? পরিবহন দপ্তরে আপনি যখন বলেছিলেন যে এত কিছু সরকার নিচ্ছে, তারপরে অনেকের চাকরি চলে গেছে, তারা এখন আনএমপ্লয়েড, তাদেরকে আপনি ভাতার ব্যবস্থা করুন। অন্যান্য সেক্টরে, আনঅর্গানাইজ সেক্টরে যেখানে মানুষ টাকা পাচ্ছে না, সেখানে আপনি ভাতার ব্যবস্থা করুন। আপনি শুধু একদিকটা ভাতা দেবেন কেন? আপনি তো একদম মমতাময়ী সরকার, তাহলে মমতাময়ী সরকার একটা নিয়ে মামলা হয়েছে বলে একটাই আপনি ভাতা দেবেন? তাহলে সমস্ত জায়গায় ভাতা দিন। হ্যাঁ, তখনও আপনাকে দিতে হবে, এবং আরো বেশি পরিমাণে দিতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে যে উনি বলছেন যদি ব্যাপারটা কি, উনি ভাবছেন এখানে একটা সূক্ষ্ম রাজনীতি আছে। আপনি হয়তো, আমার মনে হচ্ছে যেটা, যে কোনোভাবে 31শে ডিসেম্বর কোনোভাবে ধরুন কোর্টের ডেট তো একদম এক্সাক্ট ডেটের মধ্যে তো সবকিছু হয় না। দেখা গেল 31শে ডিসেম্বর ওই সময় কোর্ট ছুটি, 31শে ডিসেম্বরের মধ্যে সরকার করলো না বা পারলো না, আবার একটু টাইম চাইলো, কোর্ট টাইম দিল ফেব্রুয়ারি বা মার্চ, ভোটটা চলে এলো, ভোটটার গল্পটা হয়ে গেল, তারপরেই সব হাওয়া হয়ে যাবে। এগুলো জাস্ট লোক দেখানো, জাস্ট ফর ভোট, আর কিচ্ছু নয়। আজকে যাতে তৃণমূলের ভোটটা ভাগাভাগি না হয়
আজকে যাতে তৃণমূলের হাত থেকে মানে জায়গাগুলো না চলে যায়, আজকে যাতে বিজেপি বা সিপিএম বেশি অক্সিজেন না পেতে পারে, সেই জন্য এই অবস্থা তিনি করেছেন, এছাড়া আর কিছুই নয়।